আমি যে তোমাদের খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলুম। আমাকে উদ্ধার করো এই আসন্ন সমাধি থেকে। আমাকে উদ্ধার আমাকে উদ্ধার করো, আমাকে উদ্ধার করো, আমাকে উদ্ধার করো, আমাকে উদ্ধার করো। এই আসন্ন সমাধি থেকে আমাকে উদ্ধার করো, উদ্ধার করো। কালীমুখীর দাঁড়াবার আর ঢং দেখ না, দি ঠাস করে গালে এক থাপ্পড়। ছাড় ছাড় আমাকে, ছাড় 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 আমাকে, ছাড় 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 আমাকে, আমার ছাড় আমাকে, ছাড় ছাড় আমাকে, ছাড় ছাড় ছাড়, ওরে পিশাচি আমাকে ছাড়, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন গল্প শুনবে। আজ আপনার জন্য হেমেন্দ্র কুমার রায়ের লেখা অভিশপ্ত মূর্তি। হেমেন্দ্র কুমার রায় হলেন একজন বাংলা কিশোরী সাহিত্যের উল্লেখযোগ্য নাম। তার সোনার কলমে তিনি কিশোরীদের জন্য লিখেছেন অনেক অনেক ধরনের গল্প। তার মধ্যে ভূতের গল্পগুলি বেশ প্রশংসার দাবি রাখে। রবীন্দ্রনাথের পরবর্তীকালে বাংলায় অলৌকিক রচনায় যে সমস্ত লেখক মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন তাদের মধ্যে হেমেন্দ্র কুমার রায় একজন। রবীন্দ্রনাথের প্রদর্শিত ধারায় হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভৌতিক কাহিনীগুলি হল আধ খাওয়া মরা, মূর্তি, আজও যা রহস্য, বাড়ি, বুড়ো বট, মানুষ না পিশাচ, রহস্যের বাড়ি, বিছানা এবং অভিশপ্ত মূর্তি। তাহলে বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। রমেশের মতে গরম যখন চরম হইয়া ওঠে এবং বিশুদ্ধ বাতাস না পাইয়া প্রাণ পাখি খাঁচা ছাড়ি করিতে থাকে, বিকেলে তখন গড়ের মাঠের কার্জন পার্কে গিয়া হা করিয়া হাঁপ ছাড়ায় বাঁচিবার পক্ষে সবচেয়ে প্রশস্ত এবং সহজ উপায়। অতএব তারা কয় বন্ধুতে প্রত্যহ এই প্রশস্ত ও সহজ উপায় অবলম্বন করিত। সেদিনও তারা কার্জন পার্কে গিয়া জমিয়াছিল। রমেশ ঘাসের উপরে উড়ানি বিছাইয়া শুইয়াছিল। যোগেশ একটা মৌরির বিড়ি বারংবার নিবিয়া যাইতাছিল দেখিয়া ক্রমেই চটিয়া উঠেছিল। সুরেশ এক মনে একখানা বিলাতি ডিটেকটিভ উপন্যাস পড়িতেছিল এবং উমেশ সকৌতুকে দূরের এক বেঞ্চের দিকে স্থির চোখে তাকিয়েছিল। সে বেঞ্চখানার ওপরে দুজোড়া সাহেব মেম সাহেব বসেছিল। তার মধ্যে যে সাহেবটি তাকিয়ার মতো মোটা, তার ম্যামটি বাকারির মতন রোগা, আর যে সাহেবটি বামনের মতন বেটে তার ম্যামটি প্রায় জিরাফের মতন লম্বা।
এমন সদৃশ্য চারটি চেহারা এক জায়গায় দেখিতে পাওয়া সৌভাগ্য বড়ই দুর্লভ। হঠাৎ পিছন হইতে চেনা গলা একজন বলিল, আমি যে তোমাদের খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলুম। সবাই তাড়াতাড়ি ফিরিয়া দেখিল পরেশ। অমনি একসঙ্গে প্রশ্ন হইল, কি হে, তুমি না পুরী গিয়েছিলে? কবে ফিরলে? জায়গাটি কেমন লাগলো? আর কোথাও গিয়েছিলে নাকি? পরেশ আগে সকলকার মাঝখানে আসিয়া বসিল। তারপর কোচানো উড়ানিখানা খুলিয়া সাবধানে কোলের উপরে রাখিয়া বলিল, ভাই, আমি চতুর্মুখ নই, সুতরাং একসঙ্গে তোমাদের 4টি প্রশ্নের জবাব আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তবে একে একে বলছি, শোনো। হ্যাঁ, আমি পুরী গিয়েছিলাম, আজ সকালে ফিরলুম। জায়গাটি ভালোই লাগলো। দোষের মধ্যে আমাদের কালো রং সেখানকার জল হওয়ার ঘোরতর হয়ে ওঠে। পুরী থেকে আমি কোনারকে গিয়েছিলাম। হ্যাঁ, কোনারকে? ও কি, কোনারকের নামে তুমি অমন করে চমকে উঠলে কেন? না না না, ও কিছু নয়। তুমি যা বলছিলে বলো। সে তো হবে না, আগে বলো তুমি চমকালে কেন? সে অনেক কথা আছে। তুমি আগে বলো, তুমি আগে বলো। অনেক কথা থাক, তুমি আগে বলো যে কি, তুমি চমকালে কেন? আরে বাবা, তোমরা শুনলে বিশ্বাস করবে না। সারো না, সারো। যদি ভালো লাগে আর মাসিক পত্রের ছোট গল্পের মতো চর্বিত সর্বণ না হয়, তাহলে আমরা 19 বার জেল ফেরতা দাগি চোরের কথাও শুনতে রাজি আছি এবং বিশ্বাসও করি। তুমি বলো। কিন্তু তুমি বড় বেশি লাজি খেলছো রমেশ। বলো, তোমাকে বলতেই হবে। অনেকদিন আগেকার কথা। আমরা কয় বন্ধুতে কোনারক দেখতে গিয়েছিলুম। কোনারকের মন্দিরের কথা তোমরা অনেকেই জানো, সুতরাং আমি আর মন্দিরের কথা বলতে চেষ্টা করব না। কোনারকের আশেপাশে মাঝে মাঝে 2-4খানা ছোট ছোট গাছ আছে। এসব গায়ে লোকজন খুব কম। যারা থাকে তারা প্রায় চাষাভুষো ও গয়লা শ্রেণীর। কোনারক দেখতে যেদিন আমরা আসবার কথা ভাবছিলাম, সেই দিন বিকালে আমরা অমনি একখানি গায়ের ধার দিয়ে বেরিয়ে পড়ছিলাম। কৌতূহলী চোখে এদিক ওদিক তাকাতে তাকাতে আসছি। হঠাৎ একটা গাছতলায় পুতুলের মতন কি একটা নজরে ঠেকলো। এগিয়ে গিয়ে দেখি সত্যি পাথরের মূর্তি। তার নিচের দিকটা বালিতে পুঁতে গিয়েছে। মূর্তিটি রমণীর। গড়ন দেখে মনে হলো কোনারকের সেকেলে শিল্পীদের কেউ এটিকে গড়ে তুলেছে। কেননা তেমন রূপে ভরা দেহ, হাসি ভরা মুখ, ভাবে ভরা চোখ।
অনেক দূর এগিয়ে গেছে। চেঁচিয়ে ডাকতে সবাই ফের ফিরে এলে। সকলে মিলে বালি সরিয়ে মূর্তিটাকে আবার টেনে তুললাম। সেটি একটি নর্তকীর নগ্ন মূর্তি। এতক্ষণ আর আধখানা বালির ভেতরে ঢাকা ছিল বলে তার অপরূপ রূপ ভালো করে বুঝিনি। এখন তার সবটা পেয়ে আমাদের চোখে যেন তাক লেগে গেছে। কি সুন্দর তার দাঁড়াবার ভঙ্গি, কি অপূর্ব তার হাতে পায়ের শ্রীছাদ, তার আর পাথরের মূর্তি যে এতটা জীবন্ত হতে পারে আমি তা আগে জানতাম না। মনে হলো শিল্পী আর একটু চেষ্টা করলেই এর মৌনব্রত ভঙ্গ হয়ে যেত। ভেবেছিলুম মূর্তিটিকে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে গেলে গায়ের লোকে নিশ্চয়ই উড়িয়া ভাষায় যৎপরণাস্তি রুদ্র রস প্রকাশ করবে। কিন্তু আশ্চর্য এই যে টু শব্দটি পর্যন্ত কেউ করল না। সন্ধ্যার পর আমরা কোণারকের কালো দেউলের কালো ছায়ার ভেতর থেকে বেরিয়ে সীমাহীন বালুকা সাগরের তীরে এসে দাঁড়ালুম। আমরা 4খানা গরুর গাড়ি ভাড়া করছিল। অন্য 3খানা গাড়িতে 2 জন করে লোক উঠল, কিন্তু আমার গাড়িতে সেই মূর্তিটি ছিল বলে আমি ছাড়া আর কারোর জায়গা হলো না। অস্পষ্ট চন্দ্রালোকে ঘুমন্ত সে অনন্ত বালু প্রান্তরকে চাকার শব্দে জাগ্রত করে গরুর গাড়িগুলো ঢিমিয়ে ঢিমিয়ে চলতে লাগলো। ওপরে আকাশ, নিচে সেই ধু ধু মরুভূমি, চারিদিকে আর কিছুই নেই, না গ্রাম, না মানুষ, না গাছপালা। সারাদিন ধ্বংস স্তূপের মধ্যে ঘুরে ঘুরে দেহ মন যেমন এলিয়ে পড়েছিল। আস্তে আস্তে গাড়ির ভেতরে দেহটাকে ছড়িয়ে দিলুম, আর আমার পাশেই নর্তকীর সেই পাষাণ মূর্তিটি স্তব্ধ মৃতদেহের মতো আড়ষ্ট হয়ে পড়ে রইল। ঘুমিয়ে ঘুমিয়ে এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। সেই পাষাণী নর্তকী যেন প্রাণ পেয়ে জ্যান্ত হয়ে উঠেছে। টানা টানা বিদ্যুৎ ভরা চোখ তুলে আমাকে দেখতে পেয়ে কুন্দ দন্তে অধর চেপে সে ফিক ফিক করে হাসছে। তারপর সামনের দিকে ধীরে ধীরে 2 হাত বাড়িয়ে দিলে আমাকে ধরবার জন্য। সে জীবন্ত পাষাণীর স্পর্শ থেকে তাড়াতাড়ি যেমন সরতে আসতে যাব, অমনি চট করে আমার ঘুম ভেঙে গেল। চোখ কচলে উঠে বসে দেখি পাথরের মূর্তিটা গাড়ির ভেতরে পাতলা অন্ধকারে অবছায়ার মতন দেখাচ্ছে। হঠাৎ দেখলে মনে হয় সে মূর্তি যেন এক ঘুমন্ত মানুষ। বাইরে মতো মরার মতো হলুদে আধখানা চাঁদ একরাশ এলোমেলো কালো মেঘের ওপরে স্তম্ভিত হয়ে আছে। গভীর রাত্রে অত্যন্ত স্তব্ধ, কেবল খুব দূর থেকে চিরজাগ্রত সমুদ্রে অশ্রান্ত হাহাকার বাতাসে ঠান্ডা দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে ভেসে ভেসে আসছে। হঠাৎ আমার কানে একটা শব্দ এলো। গাড়ির ভেতরে কে যেন ফুস করে একটা নিঃশ্বাস ফেলল। প্রথমে ভাবলাম আমার ভ্রম, কিন্তু তারপর ভালো করে শুনে বুঝলাম সেটা ভ্রম নয়। ভেতর থেকে নিশ্চয়ই কারো নিঃশ্বাসের শব্দ আসছে। গাড়োয়ান ছোড়াটা তখন নেমে
গাড়ির আগে আগে হেঁটে চলেছে। প্রতি মূর্তিটার দিকে তাকিয়ে দেখলাম সে তেমনি স্থিরভাবে পড়ে আছে। যা করে মনে হলো কোণারকের সেই গেয় লোকটার রহস্যপূর্ণ আচরণ। বকশিসের লোভেও সে এই মূর্তিটার গায়ে হাত দিল না। এই মূর্তিটাকে নিয়ে কিছু গোলমাল আছে নাকি? নইলে দেখতে যাকে এত সুন্দর তাকে গাছতলায় অমন করে ফেলে দেওয়া হয়েছিল কেন? নিঃশ্বাস তখনও ওঠানামা করছে। শুধু তাই নয়, গাড়ির ভেতরে বিছানার তলায় খড় বিছানো ছিল। সেই খড়গুলো হঠাৎ খড়খড় করে শব্দ করে উঠল। কেউ যেন ওপাশ ফিরে শুইল। আমি ভূত মানি না, কিন্তু তবু কেন জানি না আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। গাড়ির ভেতর পানে চাইতে আমার আর ভরসা হলো না। খালি মনে হতে লাগলো যেন কারো দুটো পাথরের চোখ, থমথমে চাহনি, ধারালো ছুরির কনকনে ফলার মতো ক্রমাগত আমার পিঠের উপরে এসে বিঁধছে আর বিঁধছে। শেষটা এমনি অস্বস্তি বোধ হতে লাগলো যে আমি আর কিছুতেই সেখানে টিকতে পারলাম না। এক লাফে গাড়ি থেকে নেমে পড়লাম। তারপর সেখানে আমার দুই বন্ধু যেখানে শুয়েছিল অন্য এক গরুর গাড়িতে, সেখানে গিয়ে কোনো রকমে রাত কাটালাম। ভোর হলো, প্রান্তর তখনও শেষ হয়নি। নিজের গাড়িতে ফিরে আসতেই দেখি আমার বিছানার উপরে একটা কুকুরের ছানা কুণ্ডলি পাকিয়ে দিব্যি আরামে শুয়ে নিদ্রার সুখ উপভোগ করছে। কান ধরে সেটাকে তুলে বাইরে ফেলে দিলাম। ছানাটা কেউ কেউ করে উঠতেই গাড়োয়ান ছোড়া ছুটে এলো, বলল, মেরো না, মেরো না, মেরো না বাবু, মেরো না, মেরো না। ও আমার কুকুর, ও আমার কুকুর। তোর কুকুর? হ্যাঁ 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 বাবু, ওর মা মরে গেছে, তাই ও আমার সঙ্গে সঙ্গে গাড়িতে থাকে। বুঝলুম সেই রাত্রে গাড়িতে কার নিঃশ্বাস শুনেছিলাম, কিন্তু তবুও মনের মধ্যে একটা ভয় থেকেই গেল, একটা আতঙ্ক থেকেই গেল, একটা সন্দেহ থেকেই গেল। কলকাতায় এসে নর্তকীর সেই প্রতিমূর্তিটিকে আমার বাইরের ঘরের একটি ছোট টেবিলের উপরে দাঁড় করিয়ে দিলাম। আমার স্ত্রী তাকে দেখবার জন্য একদিন বাইরের ঘরে নেমে এলেন। অনেকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে ভঙ্গি ভরে ব্যঙ্গ করে তার দিকে চেয়ে বলল, কালীমুখীর দাঁড়াবার আর ঢং দেখ না, দি ঠাস করে গালে এক থাপ্পড়। রমা মূর্তির গালে সকৌতুকে একটি চর বসিয়ে দিল, কিন্তু সেই সঙ্গেই সে আর্তনাদ করে দু পা পিছিয়ে গেল। আমি অবাক হয়ে দেখলুম তার মুখ একেবারে পাঙ্গাস হয়ে গেছে। কি রমা, কি হলো রমা? অমন করে উঠলে কেন? আমার আমার হাত ও কামড়ে দিয়েছে, কামড়ে দিয়েছে, ও কামড়ে দিয়েছে। কি হলো, খেপে গেলে নাকি তুমি? ওকে ওকে চর মারতেই ও যেন আমাকে কটাস করে কামড়ে দিল। বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না?
এই দেখো, হাত দিয়ে আমার রক্ত পড়ছে। তাই তো, রমার হাত দিয়ে সত্যি রক্ত গড়াচ্ছে যে। হতভম্বের মতন মূর্তির দিকে চাইলুম, কিন্তু তখনই বুঝতে পারলাম আসল ব্যাপারটা কি। নর্তকীর নাকের ডগাটি শিল্পী অত্যন্ত শুকনো করে খুঁদেছে। রমার হাত তার উপরে পড়াতেই আছড়ে গেছে আর কি। কিন্তু রমা বিশ্বাস করল না। আমার মুখে সে আগেই শুনেছিল এই মূর্তিকে আমি কি করে এবং কেমন অবস্থায় পেয়েছিলাম। সে বলল, একে যখন লোকে ফেলে দিয়ে গিয়েছিল তখন আপদকে আবার ঘাড়ে করে বয়ে বাড়িতে আনার কি দরকার ছিল তোমার? ওকে ওখানেই ফেলে আসতে পারতে। স্ত্রীলোকের কি কুসংস্কার। আমি হেসে বললুম, যাও যাও, আর পাগলামি করতে হবে না। হাতে জল দাও গে, যাও। ভয়ে ভয়ে নর্তকীর দিকে তাকিয়ে রমা ঘর থেকে নীরবে বেরিয়ে গেল। আমিও কিন্তু কেমন ভ্যাবাচেকা খেয়ে নর্তকীর দিকে চেয়ে রইলুম। রূপের গরবে ভরা হাসি মুখে আমার দিকে দুখানি নিটোল বাহু বাড়িয়ে দাঁড়িয়ে আছে যেন। কার অভিশাপেই সে আজ নিশ্চল পাষাণে পরিণত হয়ে নিস্তব্ধ। নইলে ওই মুখের কলহাস্যরলে এবং ওই চরণে রুনু রুনু নূপুর নিক্ষণে এখনো আমার ঘর পরিপূর্ণ হয়ে উঠেছে। বিনোদকে তোমরা সকলেই জানো বোধ হয়। এখন তার যে ভয়ানক দশা হয়েছে তার জন্য দায়ী কে জানো? নর্তকীর ওই প্রতিমূর্তিটা। বিনোদ যদি নর্তকীর সেই প্রতিমাটি না দেখত, তাহলে ভালো আঁকে বলে দেশ বিদেশে তার নাম ছড়িয়ে পড়ত। সে একজন মানুষের মতন মানুষ হয়ে উঠত। বিনোদের শোচনীয় পরিণাম তোমাদের কারোর অজ্ঞাত নেই, কিন্তু তার আসল কারণ খালি আমিই জানি। বিনোদ কলকাতায় থাকতো না। কলকাতায় যখন আসতো তখন আমার বাড়িতেই এসে উঠত। আমি ছিলাম তার সবচেয়ে বড় বন্ধু, সবচেয়ে পরম বন্ধু। সেবারে কলকাতায় এসে দেবদাসীর এই মূর্তিটাকে দেখে সে আনন্দে একেবারে বিভোর হয়ে পড়ল। উচ্ছ্বসিত স্বরে বলল, রমেশ, এ যে একটা অমূল্য রত্ন। বন্ধু, তুমি লাখ টাকা পেলেও আজ আমি এত খুশি হতাম না। বিনোদ কাছে দূরে আশপাশ সম্মুখ ও পিছন থেকে নানা রকমে ঘুরে ফিরে প্রতিমাটিকে দেখল। তারপর তার গায়ের ওপরে আপনার হাত রেখে আবার বললে, এ সেই অতীতের বিশ্বকর্মার গভীর সাধনার ফল। এ যুগের সাধ্য কি কি এমন প্রতিমা গড়তে পারে? দেখো বন্ধু, দেখো, এক পাষাণ দেহে কি অপূর্ব সুষমা, হাতে পায়ের বিচিত্র ভঙ্গিমা। আমি যদি সম্রাট হতাম আর এ যদি মানুষ হতো, এর একটি চাহনির জন্য আমি আমার গোটা সাম্রাজ্য বিক্রি করে দিতাম। হায়, এ হচ্ছে পাষাণী। একে ভালোবাসলেও প্রতিদানে আমি কিছুই পাবো না। তো তবু দেখো, এ পাষাণ শিল্পীর হাতের মায়ার স্পর্শ পেয়েছে বলে মনে হচ্ছে, যেন এই কঠিন পাথরের আড়ালে আড়ালে প্রাণে লুকানো ধারা চুপি চুপি বয়ে যাচ্ছে। হাত দিলে যেন তার উত্তাপ পাওয়া যায়। এই বলে বিনোদ সেই প্রতিমার গায়ে হাত দিল, কিন্তু পর মুহূর্তেই বিদ্যুতের হাতের মতো হাতখানা গুটিয়ে হতভম্বের মতন দাঁড়িয়ে রইল সে। আচমকা তার এই ভাবান্তর দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি বললাম, কি হে, ব্যাপারটা কি হলো? বিনোদের
খানিকক্ষণ বাক্য স্ফূর্তি হলো না। তারপর একবার সেই মূর্তির দিকে, আরেকবার আমার দিকে ফেল ফেলে চোখে চেয়ে আমতা আমতা করে বলল, কি সত্যি? কি সত্যি? হ্যাঁ, দেখ দেখ রমেশ, এই মূর্তির গায়ে যেমনি আমি হাত রাখলুম, অমনি আমার মনে হলো যেন ওর দেহের ভিতর থেকে হৃৎপিণ্ডটা দুপদুপিয়ে নেচে উঠলো। আমি 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 সত্যি সত্যি বলছি, আমি সত্যি বলছি, আমি সত্যি ওর হৃৎপিণ্ডটা আমার মনে হলো যে মানুষের মতো, জ্যান্ত এক মানুষের মতো। কিন্তু এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? আমি উচ্চস্বরে হেসে বললাম, মূর্তিটা দেখে তোমার এত আনন্দ হয়েছে যে তুমি একেবারে বাঘজ্ঞান হয়ে গেছো, হারিয়ে বসেছো নিজেকে। বিনোদ প্রতিমার গায়ে আবার হাত দিয়ে একটু হেসে বলল, তাই তাই বটে, আমারও ভ্রম হয়েছে মনে হয়। কই, এখন তো আর ওরকম মনে হচ্ছে না। দেহ তো এখন স্তব্ধ, স্থির, একদম মৃত্যুর মতন শীতল। হায় রে, পাষাণকে কি বাঁচানো যায়? তা যদি পারতাম, তাহলে আমরা শিল্পীরা আজ শত শত নিখুঁত আদর্শ মানুষ করে সমস্ত সংসারকে সুন্দর করে তুলতাম। কিন্তু সেটা তো সম্ভবই নয়। আমার একটি বদ অভ্যাস আছে, রাত অন্তত 1:30 2 না বাজলে সহজে আমার ঘুম হয় না। প্রথম রাতটা আমি বইটই পড়ে কাটিয়ে দিই। সে রাত্রে যখন পড়া সাং করে উঠলুম, ঘড়িতে তখন 2 বাজতে 10 মিনিট। আলো নিভিয়ে শুতে যাচ্ছি এমন সময় বারান্দায় কারোর পায়ের শব্দ পেলাম। এ রাত্রে জেগে কে? আশ্চর্য হয়ে জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখি বিনোদ বেড়াচ্ছিল। বারান্দার এদিক থেকে ওদিক পর্যন্ত সে অস্থিরভাবে বেড়াচ্ছিল। সে রাত্রে গরমটা পড়েছিল কিন্তু অতিরিক্ত। ভাবলুম গরমে বোধহয় তার ঘুম ভেঙে গেছে, তাই সে বাইরের বাতাস পাওয়ার জন্য বেরিয়ে এসেছে। এই ঠিক করে তাকে আর না ডেকেই আমি শুয়ে পড়লাম। পরদিন সকালবেলায় বিনোদের সঙ্গে যখন দেখা হলো, কি হে, কাল ভালো করে ঘুম হয়নি বুঝি? সে বিস্মিত স্বরে বলল, তুমি জানলে কি করে? আমি বললুম, কাল রাত 2টোর সময় তুমি যখন বারান্দায় এসেছিলে, আমি তখন জেগেছিলাম, সেখানেই দেখে বুঝলাম আমি। বিনোদ আমার কাছে সরে এসে খুব মৃদু স্বরে বলল, ভাই, কাল এক আশ্চর্য স্বপ্ন দেখেছি জানো। নর্তকীর সেই প্রতিমূর্তিটা একটা নকল তুলতে তুলতে আমি আমি ঘুমিয়ে পড়ছিলাম। ঘুমিয়ে ঘুমিয়ে কি স্বপ্ন দেখলাম জানো? দেখলাম সেই মূর্তিটা যেন হঠাৎ জীবন্ত হয়ে উঠেছে। যদিও তার দেহ যেমন ছিল তেমনি পাথরেরই ছিল। এক পা করে আমার কাছে এগিয়ে আসছে, হাসতে হাসতে আস্তে 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 বলল, তো তোমার কথা আমি শুনেছি। তো তুমি আমাকে ভালোবাসতে চাও না? হ্যাঁ? আমি 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 বললাম, হ্যাঁ। সে বলল, তাহলে আমিও তোমাকে ভালোবাসবো, আর কখনো ছাড়বো না। এই বলে সে আমাকে প্রাণপণে আলিঙ্গন করলো।
তার এই শক্ত পাথরের হাত এর চাপে আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি জোর করে যেমন তার হাত ছাড়াতে যাব অমনি ঘুমটা ভেঙে গেল আমার। তারপর আর কিছুতেই আমার ঘুম আসছে না। সেই বিদঘুটে স্বপ্নের কথা কোনো মতে আমি আর ভুলতে পারছি না। সেটা নিয়ে ভাবতে ভাবতে মাথাটা এমনই গরম হয়ে উঠল। সে শেষটা আমি আর ঘরে থাকতেই পারলাম না, বেরিয়ে এলাম। কাল আমি সারা রাত অনিদ্রাই কেটেছে। কেনারকের প্রান্তরে আমি যে স্বপ্নটা দেখেছিলাম সেটাও অনেকটা এই ধরনের। আমার বুক কি এক বিপদ ভয়ে গুড়গুড় করে উঠেছিল। তবে কি সত্য এই মূর্তিটির ভেতরে অস্বাভাবিকতা কিছু আছে? একটু উত্তেজিত স্বরে বললাম, বিনোদ বিনোদ, ও ও ঘরে আর তুমি শুয়ো না, আর তুমি শুয়ো না, ও ঘরে আর শুয়ো না। বিনোদ আমার স্বরে চমকে উঠল আর বলল, কেন 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 বলো দেখি। নিজেকে সামলে নিয়ে বললাম, তুমিও মূর্তিটার কথা বড় বেশি ভাবছো। হয়তো আজও তুমি ওকে আবার স্বপ্নে দেখবে, তাই জন্যই বললাম আর কি। বিনোদ হাসতে হাসতে বলল, দেখলুমই বা তাতে হয়েছে কি? স্বপ্ন তো সত্য নয় না ওটা। তাকে আমি আর কখনো হাসতে দেখিনি। সে হাসি তার শেষ হাসি হয়ে দাঁড়িয়েছিল। তারপর সে ভয়ঙ্কর রাত্রির কথা আমার জীবনে আমি আর কখনো ভুলবো না। সে রাত্রেও আমি টেবিলের সামনে বসে একখানা বই পড়ছিলাম। রাত তখন 1টার কাছাকাছি। চারিদিকে স্তব্ধতা যেন থমথমে করছিল। কোথাও কিছু নেই। হঠাৎ একটা ভারী জিনিস পড়ার শব্দ পেলাম। সঙ্গে সঙ্গে ভয়ানক একটা আর্তনাদ। ছাড় ছাড় আমাকে, ছাড় আমাকে, ছাড় 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 আমাকে। সে কি চিৎকার! চারিদিকে গভীর নীরবতার মধ্যে সে আর্তনাদ যেন আকুলভাবে ঝাঁপ দিয়ে কোথাও থই না পেয়ে কাঁপতে কাঁপতে ডুবে গেল। এক লাফে আমি দাঁড়িয়ে উঠলাম। আমার স্ত্রীও ধর্মরিয়ে জেগে বিছানায় উঠে বসল আর বলল, ও কি গো, ও কি, ও কি, ও কি? আবার আর্তনাদ। এবার তত জোরে নয়, কিন্তু অত্যন্ত যন্ত্রণায় ভরা। এ যে বিনোদের স্বর। আমি আর দাঁড়ালুম না। ঝড়ের মতন বেরিয়ে বাইরের ঘরের দিকে ছুটে গেলাম। বাইরের ঘরের দরজাটা ঠেলতেই দরাম করে খুলে গেল। ভেতরে ঘুটঘুট করছে অন্ধকার। মনে হলো সে অন্ধকার যেন হা করে আমাকে গিলতে এসেছে। শুনলুম সে অন্ধকারের মধ্যে থেকে অতি কষ্টে গেঙিয়ে গেঙিয়ে বিনোদ বলছে, ছাড় ছাড় ছাড়, ওরে পিশাচি আমাকে ছাড়, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আর কথা বেরোলো না। কেউ যেন তাকে এত জোরে চেপে ধরলে যে তার স্বর
একেবারে বন্ধ হয়ে গেল। তোমরা বুঝবে না সে যে কি এক মহাভয়ে আমার সর্বাঙ্গ নেতিয়ে পড়ল। পারলে তখনই আমি ছুটে পালাতে যেতুম, কিন্তু সে শক্তিও আমার মধ্যে ছিল না। ঠকঠক করে কাঁপতে কাঁপতে মাটির ওপরে আমি 2 হাতে ভর দিয়ে বসে পড়লাম। অন্ধকার ঘরের ভিতরে কেমন একটা অস্পষ্ট ঝটপটানি শব্দ পেতে লাগলাম। কেউ যেন কারোর সঙ্গে জোজাজুজি করছে, কিন্তু প্রাণপণ চেষ্টাতেও মুক্তি লাভ করতে পারছে না। ক্রমে ক্রমে সেই ছটপটানি শব্দ থেমে গেল। তারপর সব চুপচাপ। আর একটু তেমনভাবে থাকলেই আমি নিশ্চয় অজ্ঞান হয়ে যেতাম। কিন্তু বাড়ির যে যেখানে ছিল সবাই জেগে উঠে হইচই করতে করতে সে ঘরে ছুটে এলো। আলো দেখে আমার আচ্ছন্ন ভাবটা ধীরে ধীরে কেটে গেল। আড়ষ্ট চোখে দেখলাম নর্তকীর সেই প্রতিমূর্তিটা টেবিলের ওপর থেমে মাটিতে উপুর হয়ে শটান পড়ে আছে, আর তারই তলায় বিনোদের দেহ নিথর হয়ে রয়েছে। সবাই মিলে ধরাধরি করে পাথরের সেই ভারী মূর্তিটি বিনোদের ওপর থেকে তুলে ফেললুম। বিনোদের মুখে হাত দিয়ে দেখলাম সে বেঁচে আছে। তখনই ডাক্তার ডেকে আনা হলো। সে মূর্তির চাপে বিনোদের দেহ আষ্টে পৃষ্ঠে থেতলে গিয়েছে। অনেক কষ্টে সে প্রাণে বাঁচল বটে, কিন্তু তার মাথা একেবারে খারাপ হয়ে গেল। এখন তার কাছে গেলে সে ক্রমাগত বলতে থাকে, পাষাণীর স্পর্শে বুক তার পাষাণ হয়ে গেছে। রমেশ চুপ করল। খানিকক্ষণ শ্রোতারা কেউ কোনো কথা বলল না। তারপর যোগেশ আপনার নিবন্ধ বিড়িতে খুব একটা জোর টান মারিয়া বলিল, সে লক্ষ্মীচারা মূর্তিটার কি হলো? রমেশ বলল। তাকে ভেঙে গুঁড়ো করে ফেলে দিয়েছি। সুরেশ বলল, সেটা তো নিশ্চয়ই ভৌতিক মূর্তি, নইলে নইলে তো। রমেশ বাধা দিয়ে বলল, না না, আমি ভূত মানি না। সুরেশ বলল, সে কি বলছো? তাহলে যে বিনোদের অমন দশা হলো, ওটা ওটা কেমন করে হলো তাহলে? রমেশ বলল, আরে মূর্তিটা বোধ হয় কোনো গতিকে তার ঘাড়ের উপরে পড়ে গিয়েছিল। এর মধ্যে বা ভৌতিক কি আছে? সুরেশ বলল, তবে সেটাকে ভাঙলে কেন? রমেশ বলল, তার ওই জন্যে আমার বন্ধুর অমন অবস্থা হলো সেই রাগে। কিন্তু মূর্তিটাকে ভাঙবার সময়ও আর একটা কাণ্ড হলো। চাকররা যখন হাতুড়ি দিয়ে মূর্তিটার উপরে ঘা মারছিল, তখন হঠাৎ তার গা থেকে একখানা ভাঙা পাথর ঠিকরে একটা চাকরের কপালে গিয়ে জোরে লাগে। সে তখনই অজ্ঞান হয়ে যায়। উমেশ কপালে চোখ তুলিয়া বলিল, কি ভয়ানক! তবুও আমি বলতে চাই এটা ভৌতিক ব্যাপার নয়। রমেশ উঠিয়া দাঁড়াইয়া বলল, না, আমি ভূত মানি না। গল্প শুনবেতে আজ আপনারা শুনলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা অভিশপ্ত মূর্তি। গল্পের পাঠক আমি প্রীতম ও অন্যান্য কাস্টিং চরিত্রগুলি হল বাবাইদা, কানাইদা, গদাইদা এবং আমি। আপনাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। আর আমাকে কমেন্টে জানান আমার ভুলগুলো, যা আমি পরের ভিডিওগুলিতে সংশোধন করতে পারি। আপনাদের কাছে
যদি কোনো রকম গল্প থেকে থাকে তাহলে আমার চ্যানেলে দেওয়া ইমেলটিতে আপনারা পাঠাতে পারেন। আর হ্যাঁ, যে গল্প দেবে তার ব্যাপারে কিছু ডিটেলস দিয়ে দেবেন, যাতে তাকে আমরা ইন্ট্রোডিউস করতে পারি। আপনার দেওয়া গল্প পরে যদি আমার ভালো লাগে তাহলে আমি সেটা আমার চ্যানেলে অবশ্যই পোস্ট করব। আচ্ছা, আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি। মনে রাখবেন, কিছু ভয়, কিছু রহস্য